সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অবশ্যই লাইভে আছো। যান্ত্রিক ত্রুটির কারণে আসলে এই কিছু সময় আমাদের ফিরে আসতে সময় লাগছে। কারণটা হলো কারেন্ট নাই আমাদের এই ডিপার্টমেন্ট বা তার আশেপাশে কলেজ এরিয়াতে, যার কারণে একটু আমাদের প্রবলেম হচ্ছে। তো আশা করি তোমরা সবাই এখনও অনলাইনে আছো, লাইভে আছো। আমরা আগে যেখান থেকে শেষ করেছিলাম বা যেখানে সে সমস্যা হয়েছে চেষ্টা করছি সেখান থেকেই আবার কন্টিনিউ করার জন্য। আমরা ছিলাম হলো কর্পোরেট কালচার, যেটা প্রাতিষ্ঠানিক সংস্কৃতি। প্রাতিষ্ঠানিক সংস্কৃতি বলতে আমরা বুঝতে পারি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব কিছু চিন্তা ভাবনা থাকে, ধারণা থাকে, তাদের কিছু আচার আচরণ থাকে, তাদের মূল্যবোধ থাকে, নীতি থাকে। এই সমস্ত নীতিগুলো দীর্ঘদিন ধরে তারা প্র্যাকটিস করে। এই যে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করার কারণে আমরা বলছি এই সমস্ত কার্যক্রমগুলো হলো বা এই সমস্ত ভাবধারাগুলো হলো তার নিজস্ব সংস্কৃতি। তাহলে প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা প্রতিষ্ঠান তার নিজস্ব কিছু ধারণা, কিছু মূল্যবোধ লালন করে। এগুলো তার শ্রমিকদের মাধ্যমে বা প্রতিষ্ঠানে নিয়োজিত যে জনবল আছে তাদের মাধ্যমে প্রতিফলিত করার চেষ্টা করে। যেমন আমরা বলতে পারি উদাহরণ হিসেবে, একটা কোম্পানি মনে করে যে তাদের কর্মীদের, যারা মহিলা কর্মী আছে তাদেরকে যাতে করে বাচ্চাদেরকে খাওয়ানোর, ছোটো বাচ্চা আছে তাদেরকে ব্রেস্ট ফিডিং যেটাকে আমরা বলি, অর্থাৎ ছোটো বাচ্চাদের খাওয়ানোর জন্য আলাদা একটা রুম দেওয়া হয়। ওই প্রতিষ্ঠানে এই ব্যবস্থাটা দীর্ঘদিন ধরে আছে, তাহলে এটাও তার একটা কালচার। তারপরে আমরা বলতে পারি যে একটা প্রতিষ্ঠান ঠিক করলো যে এখানে যারা আসবে একেবারে সুইপার থেকে শুরু করে অফিসের টপ বস পর্যন্ত কি করবে, ওয়েল ড্রেস আপ হবে, প্যান্ট, শার্ট, স্যুট, তারপর ভালো মানের শু ইত্যাদি ইত্যাদি, এগুলো অবশ্যই পরে আসতে হবে। তাহলে এটা ওই কোম্পানির নিজস্ব কালচার। আরও অনেকগুলো বিষয় এখানে কাজ করে, তো আমি সংক্ষেপে দুই একটা কথা বললাম। প্রতিষ্ঠানের সংস্কৃতি গেল, এবার আমরা বাহ্যিক পরিবেশ বা সামষ্টিক বলতে সামগ্রিকগুলো অন্তর্ভুক্ত হয়। তো দুটো বাহ্যিক পরিবেশের দুটো ভাগ আছে। একটাকে আমরা বলছি কার্য পরিবেশ, একটাকে আমরা বলছি কার্য পরিবেশ, আরেকটাকে বলছি সাধারণ পরিবেশ। কার্য পরিবেশ, আরেকটি হলো সাধারণ পরিবেশ। তো সাধারণ পরিবেশটা আলোচনা করার আগে আমরা কার্য পরিবেশ নিয়ে আলোচনা করি। তো কার্য পরিবেশ কথাটা বলতেই আমরা বুঝতে পারতেছি প্রতিষ্ঠানের কাজের সাথে সম্পৃক্ত যে উপাদানগুলো আছে তা কার্য পরিবেশ। আমরা যদি কার্য পরিবেশকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে বলতে পারি ব্যবসার বাইরের যে সমস্ত ব্যক্তি বা পক্ষ ব্যবসার কাজের উপর প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে তাদের সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে আমরা বলছি কার্য পরিবেশ। তাহলে এখানে ব্যক্তি, প্রতিষ্ঠান, ব্যবসার বাইরের তারা যে প্রতিষ্ঠানের উপর প্রভাব বিস্তার করে এটাকে আমরা বলছি কার্য পরিবেশ। কার্য পরিবেশের যে উপাদানগুলো থাকে সেগুলো হলো প্রতিযোগী। প্রথমেই প্রতিযোগী। You know, today
বিজনেস ওয়ার্ল্ড ইজ টোটালি চ্যালেঞ্জিং বিকজ অফ গ্লোবালাইজেশন। কথাটার বাংলা আমি আবার বলছি, সেটা হলো যে তোমরা জানো এখন ব্যবসা বাণিজ্য অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ। কারণ হলো বিশ্বায়ন অথবা আধুনিক যেই সাপ্লাই চেইন, অর্থাৎ পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত পৌঁছে যায়। এই যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, আধুনিক পরিবহন ব্যবস্থা, এই সকল বিষয়ের কারণে এখন আর একজন ব্যবসায়ীকে শুধুমাত্র তার নিজের এরিয়ার চিন্তা করতে হয় না, অথবা তার নিজের দেশের চিন্তা করে বসে থাকলে চলবে না। অর্থাৎ গণ্ডির মাঝে ব্যবসা পরিচালিত হয় না। এখন প্রতিটা ব্যবসায়ীকে কি করতে হয়? সারা বিশ্বব্যাপী চিন্তা করতে হয়, সারা বিশ্বকে নিয়ে চিন্তা করে তার ব্যবসাটা স্থাপন করতে হয়, তার পণ্য বাজারে নিয়ে আসতে হয়। এখন যদি সে শুধুমাত্র তার নিজের দেশের অথবা তার নিজের এলাকার চিন্তা করে পণ্য উৎপাদন করে এবং এটা বাজারে সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করে, সরবরাহ করার ব্যবস্থা করে, তাহলে সে অবশ্যই প্রতিযোগিতায় সফল হতে পারবে না, ব্যর্থ হবে। তাহলে আমরা এতটুকু বলতে পারি যে উন্নত প্রযুক্তির কারণে উন্নত ধরনের কলাকৌশল ব্যবহার করার মাধ্যমে এখনকার সময়ে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রত্যেকটি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে, চেষ্টা করছে। তাহলে প্রতিষ্ঠানের অস্তিত্ব নির্ভর করবে সে কতটা উন্নত প্রযুক্তি ব্যবহার করছে, উন্নত কলাকৌশল ব্যবহার করছে। প্রতিযোগী প্রতিষ্ঠান থেকে সে আলাদা কোন জিনিসটি সে তার পণ্যের মাঝে যোগ করে দিয়েছে, পণ্যের কি কি নতুন ফিচার আছে, এইগুলো দিয়ে ক্রেতাদেরকে আকৃষ্ট করতে হবে। না হলে তার পণ্য মার্কেট ফেল করবে, অর্থাৎ বাজার থেকে সরে যাবে। যেমন আমরা যদি প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর দুই একটা নমুনা বলতে চাই, উদাহরণ বলতে চাই, যেমন ওষুধ শিল্পের ক্ষেত্রে বাংলাদেশে দুটি প্রতিযোগী প্রতিষ্ঠান আমি দেখতে পারি। একটা হলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আর একটা হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এখন স্কয়ারের কিছু স্পেশালিটি আছে যেটা বেক্সিমকোর নাই, বেক্সিমকোর কিছু স্পেশালিটি আছে যেটা স্কয়ারের নাই। এখন এই যে স্পেশালিটিগুলো, এগুলো একজন আরেকজনকে দেখেই তারা তাদের ইউনিক ফিচারগুলো তৈরি করার চেষ্টা করে, যাতে করে বাজারে তার এই ফিচারগুলোর জন্য ক্রেতারা তার প্রতি আকৃষ্ট হয়। তাহলে এইভাবে প্রত্যেকটা প্রতিযোগী প্রতিষ্ঠান তাদের নিজস্বতা বজায় রাখার জন্য কি করে? বিভিন্ন ধরনের কলাকৌশল অবলম্বন করে। তাহলে এই প্রতিযোগিতাও একটা পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। সরবরাহকারী বলতে আমরা সাধারণভাবে বুঝি যারা কি করে বিভিন্ন ধরনের কাঁচামাল, যন্ত্রাংশ ও অন্যান্য উপাদানগুলো সরবরাহ করে, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে যারা কাঁচামাল, যন্ত্রপাতি ও আরও আনুষঙ্গিক যে সকল উপাদান প্রয়োজন হয় সেগুলো কি করে? সরবরাহ করে। তাহলে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বা সরবরাহকারী যে সত্তাগুলো আছে তারাও এক ব্যবসা পরিবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি বলতে চাই তাহলে বলতে পারি ইউনাইটেড স্টেটস মানে আমেরিকা হলো চায়নাতে সয়াবিন সরবরাহের সবচেয়ে বড় সোর্স, অর্থাৎ চায়নাতে সবচেয়ে বেশি সয়াবিন সরবরাহ করে কারা? আমেরিকা। এখন চায়না কি করে এই সয়াবিনগুলোকে প্রসেসিং করে মার্কেটে নিয়ে আসার চেষ্টা করে। উপর নির্ভর মানে আমেরিকার সয়াবিন সাপ্লাই নির্ভর করবে চায়না মার্কেটে এই সয়াবিনগুলো নিয়ে আসবে বা কত দ্রুত নিয়ে আসবে। তারপরে আমাদের পরবর্তী যে বিষয়টা সেটা হলো গ্রাহক বা ভোক্তা। গ্রাহক বলতে বা ভোক্তা বলতে আমরা সাধারণত বুঝি যে যারা আমাদের পণ্য বা সেবাগুলো গ্রহণ করে, যারা ভোগের জন্য এগুলো কিনে থাকে। ভোক্তারা একটা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় একটা উপাদান। এই জন্য আমরা বলি কাস্টমার্স আর দ্য কিং, ভোক্তারাই হলো রাজা।
অর্থাৎ ভোক্তাদের পছন্দ, রুচি, তাদের আচার আচরণ, তাদের চিন্তা ভাবনার প্রতিফলনটা কোথায় করতে হবে? পণ্যে করতে হবে। যদি সেই ধরনের পণ্য তৈরি করা যায় তাহলেই ব্যবসা মুনাফা করা সম্ভব বা ব্যবসার সাফল্য আসতে পারে, আর না হলে এই পণ্যের বাজার থাকবে না। এই জন্য ভোক্তাদেরকে অবশ্যই মাথায় রেখে ব্যবসা করার চেষ্টা করতে হবে। ভোক্তারা যদি সন্তুষ্ট হয় তাহলে তার ব্যবসা ভালো হবে, আর অসন্তুষ্ট হলে ব্যবসা ভালো হবে না। হ্যাঁ, মধ্যস্থ ব্যবসায়ী আরেকটি মধ্যস্থ ব্যবসায়ী। তোমরা এসএসসিতে যারা কমার্সে ছিলে তারা অবশ্যই মধ্যস্থ ব্যবসায়ী সম্পর্কে ধারণা নিয়ে আসছো। আমরাও একটু বলতে পারি, সেটা হলো যে যারা কি করে পণ্যগুলোকে উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যে মাধ্যমগুলো ব্যবহৃত হয় তাদেরকে আমরা বলছি মধ্যস্থ ব্যবসায়ী। অর্থাৎ যারা ভোক্তা থেকে এই উৎপাদনকারী থেকে পণ্য ভোক্তার কাছে পৌঁছে এই যে সত্তাগুলো, সেগুলো হলো মধ্যস্থ ব্যবসায়ী। তো মধ্যস্থ ব্যবসায়ীর দুইটা ক্যাটাগরি আমাদের খুব ফ্রিকুয়েন্টলি, আরও কিছু আছে, তো দুইটাকে আমরা বেশি প্রাধান্য দিই। একটা হলো পাইকারি ব্যবসায়ী, আর একটা হলো খুচরা ব্যবসায়ী। তাহলে একটি সত্তা হলো পাইকারি ব্যবসায়ী, আরেকজন সত্তা হলো খুচরা ব্যবসায়ী। তা আমরা পাইকারি ব্যবসা সম্পর্কে জানি, যারা কি করে উৎপাদনকারী থেকে বেশি পরিমাণে, অধিক পরিমাণে ক্রয় করে নিয়ে আসে কার কাছে বিক্রির জন্য? খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রির জন্য, তাকে আমরা বলছি পাইকারি ব্যবসায়ী। আর খুচরা ব্যবসায়ী হলো যারা ভোক্তাদের কাছে অল্প অল্প করে পণ্য বিক্রি করে। তাহলে তারা কোথা থেকে নিয়ে আসে? পাইকার থেকে পণ্য নিয়ে এসে ভোক্তার কাছে পৌঁছে দেয়। এই যে পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী সহ আরও যারা মিডলম্যান অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে কাজ করে, সকলের প্রচেষ্টার মাধ্যমে ব্যবসা সফল করতে হয়। কারণ হলো আমি যে ব্যবসাটা দিলাম বা তুমি যে ব্যবসা দিলা, তা যদি সঠিকভাবে ভোক্তা পর্যন্ত না পৌঁছায় তাহলে তা তোমার পণ্যের প্রচার হবে না, প্রসার হবে না এবং পণ্যের বিক্রি হবে না। তাহলে এই মধ্যস্থ ব্যবসায়ীগুলো কি করবে? তোমার পণ্যটা ভোক্তা পর্যন্ত পৌঁছে দিবে। সুতরাং এরা ব্যবসার ক্ষেত্রে একটা বড় প্রভাব বিস্তার করে। এই জন্য তাদের মতামত, তাদের চিন্তা ভাবনাকেও প্রাধান্য দিতে হয়। সরকারি সংস্থা। সরকারি সংস্থা বলতে আমরা কি বুঝব? সরকারি সংস্থা হলো প্রতিষ্ঠান। যেমন আমরা বলতে পারি যে ব্যবসা স্থাপনের অনুমতির জন্য একটা প্রতিষ্ঠান আছে, তাদের কাছে তোমাকে যেতে হবে। আনার জন্য কিংবা পিডিবি, তাদের কাছে আমরা বলতে পারি যে আমদানি রপ্তানির জন্য লাইসেন্স লাগবে, আয়কর যাতে কমানো বাড়ানো যায় সেই জন্য অবশ্যই সরকারের বিভিন্ন সংস্থাগুলো নজরদারি করতে হবে, মানে সুবিধা দিতে হবে। তাহলে এই যে সবগুলো সুবিধা যদি তুমি সহজে পাও তাহলে ব্যবসার জন্য সেটা উপযোগী বা সহায়ক। তাহলে তাদেরও একটা প্রভাব আছে এই জন্য বা তাহলে এই যে সরকারি বিভিন্ন তাদের নজরদারি, তাদের সহায়ক ভূমিকায় ব্যবসা গঠনে বা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে যে উপাদানটা, সেটার নাম হচ্ছে কৌশলগত মিত্র। এটা একটু লিখে নিচ্ছি। কৌশলগত মিত্র হলো স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ইংরেজিতে বলে, অর্থাৎ যার সাথে আমার পছন্দ হয়, ভালো লাগে, কন্ডিশনে তার সাথে মিলে কাজ করার একটা পরিবেশ তৈরি হয়, তাকে আমরা বলছি কৌশলগত মিত্র। অর্থাৎ আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবশ্যই কৌশলগত মিত্র থাকা জরুরি, না হলে তোমার পণ্যের বাজার তৈরি হবে না। আমরা জানি যে বিভিন্ন ধরনের সংগঠন তৈরি হয়েছে। এই আমাদের একেবারে নিকটতম সংগঠন হচ্ছে সাফটা, তারপরে হচ্ছে বিমস্টেক, এগুলো খুব কাছাকাছি সংস্থা। তো এই যে বিমস্টেক বা সাফটা তৈরি হয়েছে, এইগুলো উদ্দেশ্য হলো যে কি
কি করার জন্য? নিজস্ব এরিয়াতে ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য। তো তারা কি করেছে, যে যে চুক্তিটা করেছে সেটাকে আমরা বলছি কৌশলগত চুক্তি। এই কৌশলগত চুক্তির মাধ্যমে সম্পর্ক দৃঢ় করে, সম্পর্ক মজবুত করে, বাণিজ্য প্রসার ঘটায়। আমাদের যে পরিবেশের উপাদানটা দেখব, সেটার নাম হলো, এবার আমরা দেখব সাধারণ পরিবেশ। আমি আসলে লেখা মুছে দিচ্ছি, কারণ হচ্ছে অন্যগুলো লেখার জন্য। তো তোমরা নিশ্চয়ই প্রথম তারা অনেকে ক্লাসগুলোতে এটা করবা, কারণ মুছে মুছে লিখতে হয়, লিখে রাখলে জিনিসটা সহজে বোঝা যাবে। তারপরে ভিডিও রেকর্ডেড তো আছেই, সেখানে অবশ্যই দেখে দেখে তোমরা বুঝতে পারবা। তো সাধারণ পরিবেশের উপাদানগুলোর মধ্যে প্রথমত হচ্ছে প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ। ভৌগোলিক পরিবেশ চলছে, প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ। তো আমরা যদি প্রাকৃতিক পরিবেশ বুঝতে চাই, তাহলে বলতে পারি প্রকৃতিগত কারণে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে আমরা বলছি প্রাকৃতিক পরিবেশ। তাহলে প্রকৃতিগত কারণে কি কি তৈরি হয়েছে? আমরা জানি যে আমাদের দেশের একটা ভূপ্রকৃতি আছে, বা সারা বিশ্বব্যাপী একটা ভূমির প্রকৃতি আছে, তারপরে মাটির গঠন আছে, আমাদের নদ নদী আছে, সারা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় নদ নদী আছে, পাহাড় পর্বত আছে, তারপরে হলো গাছপালা আছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমাদের প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। একটা দেশের অবশ্যই অবস্থান থাকে, তারপরে হলো এই কি বলে প্রাকৃতিক সম্পদ থাকে, বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ থাকে, এই সবগুলো মিলিয়ে কি প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। আমি যদি একটি উদাহরণ দিতে চাই, তাহলে যেমন আমাদের বাংলাদেশে নদ নদী আছে, নদী প্রধান দেশ আমাদের বাংলাদেশ। তো নদ নদী থাকার কারণে ব্যবসা বাণিজ্য নদীপথে বেশি হয়, বিশেষ করে আন্তর্জাতিকভাবে যে পণ্যগুলো আসে। কিন্তু তুমি যদি মধ্যপ্রাচ্যের কিছু দেশে চিন্তা করো, তাহলে সে সকল দেশে নদীপথে পণ্য আনা বেশ কঠিন। হ্যাঁ, তারা হয়তো অন্য মাধ্যমে পণ্য, পরিবহন ব্যবস্থার আরও আছে, সেগুলোর মাধ্যমে তারা নিয়ে আসে। তাহলে এটা একটা পার্থক্য দেখা যায়। ব্যবসা করার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে, এটাকে বিবেচনা করতে হবে। আরেকটি উদাহরণ যদি আমরা চিন্তা করি, যেমন খনিজ সম্পদের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে বিভিন্ন ধরনের খনিজ তেল, পেট্রোলিয়াম বলি আমরা, বিভিন্ন তেলের কি আছে, মজুদ আছে পর্যাপ্ত। এই যে তেল সম্পদ তারা ব্যবহার করে তারা আর্থিকভাবে অনেক বেশি স্বাবলম্বী হয়েছে, অথবা তাদের ব্যবসা বাণিজ্যটা তেল শিল্পকে চিন্তা করে বা খনিজ শিল্পকে আবর্তন করেই পরিচালিত হয় বেশি। তাহলে এই যে প্রাকৃতিকভাবে তারা এই সম্পদ পেয়েছে, তারা এটাকে ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছে। কিন্তু ঠিক আরেকটা দেশের সেই ধরনের ব্যবস্থা নাই, বিদায় তাদেরকে বিকল্প ব্যবস্থা দেখতে হবে। হ্যাঁ, বাংলাদেশে যেমন চিংড়ি বা ইলিশের কথা আমরা বলতে পারি, নদ নদীতে অনেক বেশি ইলিশ হয়, সেই জন্য ভারতে এটা রপ্তানি করা যায়। আমরা বাঙালিরও ইলিশ খেতে পারি, কিন্তু পৃথিবীর অনেক দেশ ইলিশ মাছ সম্পর্কে ধারণাই নাই। সুতরাং এই যে প্রাকৃতিক বৈচিত্র্য, সেটা ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর অর্থনৈতিক পরিবেশ হলো কতগুলো উপাদানের সমন্বয়ে গঠিত, যেগুলো একজন ভোক্তার ক্রয় ক্ষমতা ও ব্যয়ের ধরনকে প্রভাবিত করে। অর্থাৎ আমার যে ক্রয় ক্ষমতা আছে এবং আমি যে সমস্ত বিষয়ের ব্যয় করব, যেদিক খরচ করব, এগুলোকে প্রভাবিত করবে। তাহলে অর্থনৈতিক পরিবেশগুলো কি হয়? পরিবেশের পরে এবার হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। তো অর্থনৈতিক পরিবেশে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সেখানে থাকতে পারে ভূমিকে ব্যবহার করে আমি কাজ করব, শ্রম মূলগুলোই অর্থনীতির অংশ।
তারপরে হচ্ছে সঞ্চয়, বিনিয়োগ, তারপরে হচ্ছে ঋণ ব্যবস্থা, আরও অনেকগুলো বিষয় এখানে কাজ করে, উৎপাদন বন্টন, হ্যাঁ, তারপরে ধরন, ভোগের পরিমাণ, এই সকল একটা বিষয় যে সঞ্চয় যদি বেশি হয় তাহলে সেই দেশ বিনিয়োগে বেশি পারদর্শী হবে, অর্থাৎ বিনিয়োগ বাড়বে। কারণ বা তুমি যদি ব্যাংকে 1 লাখ টাকা সেভিং করতে পারো তাহলে তার কিছু অংশ ব্যবসা বাণিজ্যে ব্যবহার করা যাবে, অথবা ব্যাংকই বিভিন্ন ব্যবসায়ীদেরকে এই টাকাটা দিবে, সেখানে বিনিয়োগ হবে। বিনিয়োগ হলে দেশে কি হবে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে। তাহলে সঞ্চয় থাকলে সেটা মূলধন হিসেবে আমরা ব্যবসায় কি করতে পারি, তার একটা অংশ করতে পারি, সঞ্চয়ের একটা অংশ আমরা মূলধন হিসেবে বিনিয়োগ করতে পারি। এই জন্য অর্থনৈতিক পরিবেশের ক্ষেত্রে এই সমস্ত উপাদানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর হচ্ছে সামাজিক পরিবেশ, 3 নাম্বার, সামাজিক পরিবেশ। অর্থাৎ আমরা প্রত্যেকই সামাজিক জীব, একটা সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের বিবর্তন হচ্ছে, আমাদের চলাফেরা সামাজিক প্রেক্ষাপটে আবর্তিত হচ্ছে। তাহলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে আচরণ, হ্যাঁ, তারপরে হলো আমাদের যে দেন ধারণা, মনোভাব, এগুলো সামাজিক প্রেক্ষাপটে গড়ে ওঠে। তাহলে এই যে সামাজিক পরিবেশটা এই সমস্ত বিষয়গুলোকে অবশ্যই প্রভাবিত করে থাকে। তাহলে যেমন আমাদের সামাজিকভাবে বিয়ে শাদীর একটা নতুন বিভিন্ন ধরনের কি আছে, রেওয়াজ আছে, কালচার, মানে প্রচলিত বিভিন্ন ধরনের বিয়ের সিস্টেম আছে। তো বিয়েতে কি লাগে, শেরওয়ানি লাগে, তারপরে হচ্ছে এর জন্য কনের জন্য ওই শাড়ি লাগে, বেনারসি শাড়ি লাগে। এই বিষয়গুলোর সাথে ব্যবসার কিন্তু একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে। তাহলে এই সামাজিক পরিবেশগুলো ব্যবসার ক্ষেত্রে এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হয় যে এই সমাজে কি ধরনের প্র্যাকটিসগুলো চলে, এই তার ভিত্তিতে কি করতে হয়। সমাজের সাথে সংস্কৃতিরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বা মিল আছে। সাংস্কৃতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ বলতে আমরা বুঝবো যে আমাদের যে বাঙালি সংস্কৃতির কথাই যদি বুঝি তাহলে আমরা বলতে পারি আমাদের বাঙালি সংস্কৃতি হচ্ছে বর্ষাবরণ অনুষ্ঠান করা, ঠিক আছে, পয়লা বৈশাখে আমরা ইলিশ খাই, পান্তা ইলিশ খাই, তারপরে বিভিন্ন ধরনের মেলা হয়, তারপরে হলো এখানে আমাদের সংস্কৃতির সাথে ধর্মেরও একটা সম্পর্ক আছে। আমাদের ধর্মীয় সংস্কৃতি হলো এরকম যে আমরা 2 বার বছরে ঈদের নামাজ পড়ি, 2 ঈদে একসাথে পড়ি, জামাতের সহিত নামাজ আদায় করি, তাতে করে আমাদের সম্পর্ক বৃদ্ধি পায়। তাহলে এখানে ব্যবসার সম্পর্কটা হলো ঈদের কেন্দ্রিক অনেক ধরনের ব্যবসা হয়, অনেক ধরনের আর্থিক লেনদেনের সুযোগ থাকে। তাহলে এই যে চর্চা, সেগুলোর সাথেও ব্যবসার একটা বড় সম্পর্ক। টুপি, একটা সময় যখন আমরা জানি যে শবে বরাতের সময় বা শবে কদরের সময় এখানেও টুপি থেকে ধরে অনেক ধরনের সুগন্ধি, তসবি। তো সুতরাং এই সাংস্কৃতিক যে প্রেক্ষাপট সেটাকেও আমরা গুরুত্ব দিতে হবে, এটাও ব্যবসাকে প্রভাবিত করে। তাহলে সাংস্কৃতিকের সাথে ধর্মীয় চলে গেল। তারপরে হলো আমাদের, আমি একটু দ্রুত করছি সময়ের জন্য, তারপরে আমাদের রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ বলতে আমরা বুঝব যে রাজনৈতিক পরিবেশ নৈতিক পরিবেশ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তার রাজনৈতিক পরিস্থিতি অনেক বেশি প্রভাবিত করে। সরকার ব্যবস্থা,
সরকারের ভূমিকা, সরকার ব্যবসার ক্ষেত্রে কতটুকু সুযোগ সুবিধা দেয়, রাজনৈতিক দলগুলো ব্যবসা সহায়ক কতটুকু ভূমিকা পালন করে। একটা দেশে যদি রাজনৈতিক অস্থিরতা থাকে, যেমন লেবানন, এই দেশে কেউ ব্যবসা বিনিয়োগ করতেও যাবে না, ব্যবসা প্রতিষ্ঠানও ডেভেলপ হবে না, বা ব্যবসার মুনাফার আশা করা যাবে না, কারণ সরকার পরিবর্তন হয়। তারপরে হলো এখানে কোনো ধরনের কিনাই শান্তি বিরাজ করে না, শুধু রাজনৈতিক অস্থিরতা। তারপরে সিরিয়া, এই সকল দেশগুলোতে ব্যবসা সহায়ক পরিবেশ বিরাজ করে না। এই জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অথবা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে প্রতিষ্ঠান ব্যবসাকে উন্নয়নের ক্ষেত্রে। এরপরে আমরা বলতে পারি আইনগত পরিবেশ। আইনগত পরিবেশ একটি দেশের আইনি সুরক্ষা ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমরা জানি শ্রমিকদের সুরক্ষার জন্য শ্রম আইন আছে, পরিবেশ সুরক্ষার জন্য পরিবেশ সংরক্ষণ আইন আছে, পরিবেশ আইন আছে, তারপরে হচ্ছে যে ভোক্তাদের অধিকার সংরক্ষণের যে ভোক্তা অধিকার আইন আছে। এরকম অসংখ্য আইন আছে যাতে করে কি করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানের সুরক্ষা যায়, ব্যবসা প্রতিষ্ঠান যাতে ভালোভাবে চলতে পারে, উন্নতি করতে পারে, সেই জন্য এই ব্যবস্থাগুলো নেওয়া হয়। আইনগত পরিবেশের পরে হলো প্রযুক্তিগত পরিবেশ। এক মিনিট। প্রযুক্তিগত পরিবেশ তোমরা জানো যে কম্পিউটার, ইন্টারনেটের কারণে এখন ব্যবসা অনেক বেশি প্রসারিত হচ্ছে, ব্যবসা পরিচালনা করাও সহজ হচ্ছে। কারণ হচ্ছে এতে করে বাংলাদেশের বাইরেও আমরা সহজে কি করতে পারি, পণ্যের প্রচার করতে পারি, অথবা যে কোনো প্রান্তে সহজে পণ্য পৌঁছানো যায়। সংক্ষেপ করছি, আন্তর্জাতিক পরিবেশ। আন্তর্জাতিক পরিবেশ কেউ আমাকে বিবেচনা করতে হয়। গ্লোবালাইজেশনের কারণে আমরা দেখছি যে আমাদের আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে তাদের সাথে মিলিয়ে আমাদের ব্যবসা পরিচালনা করতে হয়, বিভিন্ন ধরনের বাণিজ্য চুক্তি করতে হয়। সেখানে আমরা দেখি যে হলো মানে যেটাকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলে, তারপরে আমাদের আছে কি এরকম আরও মাল্টিলেটারাল অর্থাৎ বহুজাতিক চুক্তির ব্যবস্থা আছে। তো এইগুলোর মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য প্রসারের চেষ্টা করা হয়। আন্তর্জাতিক ব্যবসার মাধ্যমে বিভিন্ন দেশের সম্পর্ক জোরদার হয়। আশা করি আজকের ক্লাসটা তোমরা সবাই উপলব্ধি করতে পেরেছ। একটু সময় আমাদের বেশি লাগছে, কারণ হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে আমরা সেখানে একটু গ্যাপ পড়ে গেছিল। তো আশা করব তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেছ বা উপলব্ধি করার চেষ্টা করেছ, এবং যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন অবশ্যই করেছ বা পরবর্তীতে করার সুযোগ আছে, প্রশ্ন করে উত্তর জেনে নিবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ।